তো আজকে আমরা স্টার্ট করব গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা ভীষণই ইন্টারেস্টিং একটা হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আবার তুই যদি বলিস ফিজিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকেও। এটা মোটামুটি আজ থেকে 400 বছর আগে এই ফিল্ডটা একদম রেভলিউশনাইজ করে দেওয়া হয়। কে করেছে নামটা বলতে পারবি? নিউটন। দেখ, এমন না যে গ্র্যাভিটেশন নিউটন আবিষ্কার করেছে, এই নোশনটা কিন্তু ঠিক না। অনেকজন বলে যে গ্র্যাভিটেশন নিউটনের আবিষ্কার করা। প্রথম কথা তো যে এমন না যে চিরকাল ধরে গাছ থেকে আপেল পড়ছে আর নিউটনই প্রথমবার আপেল পড়তে দেখলো, এরকম ব্যাপারটা না। অনেকজন অনেক রকমের স্পেকুলেশন দিয়েছে গ্র্যাভিটি সম্বন্ধে, বা সাপোজ কেমন করে আমাদের তোর পৃথিবী বা সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এভাবে তারা কেমন করে নাড়াচাড়া করে। এটা যেহেতু একটা জিওমেট্রিক প্যাটার্ন সবসময় চলে, এগুলো অবজার্ভ করে অনেকজন গ্রিক মেসোপটেমিয়ান সিভিলাইজেশনে অনেকজন ফিলোসফার, টলেমি এরা সব বিভিন্ন রকমের নিজেদের থিওরিজ রেখেছিল। ইভেন এই গ্র্যাভিটেশন নিয়ে একটা ইনসাইট আর্যভট্ট দিয়েছিলেন। তো এগুলো লার্জলি কোথায় রেস্ট্রিক্টেড ছিল? এগুলো রেস্ট্রিক্টেড ছিল একটা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। থিওরিটিক্যাল মানে এভাবে এভাবে এটা হয়, বুঝতে পারছিস? মানে কেমন করে কি বৃত্তান্ত, টেকনিক্যালস গুলো জানা ছিল না। তো আমরা জানতাম যে এখানে পৃথিবীতে যা আছে আছে, আর বাকি হেভেনলি বডি পৃথিবীর বাইরে যা আছে আছে। কিন্তু তোর এটা কি হলো? তো নিউটন প্রথমবার ও যখন দেখলো ওর হাতে ক্যালকুলাস নামক একটা অস্ত্র আছে, তো প্রথমবার ও ওই অস্ত্রটাকে নিয়ে একটু ঘাটার চেষ্টা করলো। ও হাইপোথেসাইজ করলো যে আমাদের পৃথিবীতে একটা আপেল গাছ থেকে পড়ছে যেই ফোর্সের জন্য, সেই ফোর্সটাই চাঁদকে পৃথিবীর সাথে ধরে আছে, আর সেই ফোর্সটার জন্য পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরছে। এতদিনে এটা তো কনফার্ম হয়ে গেছিল, গ্যালিলিও আসার পরে লার্জলি নোশনটা ভেঙে যায় যে তোর পৃথিবী একদম মাঝে আছে আর সব পৃথিবীর আশপাশে ঘুরছে। গ্যালিলিও আসার পরে নোশনটা ভেঙে যায়। নিউটনের সময় নিউটনের কাছে ফ্রিডমটা ছিল, যেটা নিয়ে ও সুন্দর করে আর মোশন এত অ্যাকুরেটলি প্রেডিক্ট করে। তোরা যদি আজকে দেখতে চাস 1969-এ কোনো ইভেন্ট মনে আছে কারোর? নীল আর্মস্ট্রং চাঁদের মাথায় পা রাখছিল। তো নীল আর্মস্ট্রং যে চাঁদে পা রাখছে, এটা এটা যে যে লুনার শিপটা নিয়ে যাওয়া হয়েছিল চাঁদে, সেটার এমনি টেকনোলজি কিন্তু এক্সট্রিমলি কমপ্লিকেটেড। 1969-এর রেসপেক্টে কি করে যে করছে ওটা মানে অসাধারণ ব্যাপার। তো দেখ, তোর কাছে যদি হাবিজাবি কিছু সারাদিন ধরে কোনো কাজ না করার থাকে, তখন তুই অন্যের ঘাড়ে কামড় মারবি। দেখ, তোকে আমি বলি, তখন সোভিয়েত ইউনিয়ন আর ইউএস এর মধ্যে কম্পিটিশন চলছিল কে আগে তোর চাঁদে বা স্পেসে তোর পাঠাবে। আই গেস চাঁদেই পাঠাবে রকেট প্রথম। তো রাশিয়া সেটা করে উঠতে পারেনি, সোভিয়েত ইউনিয়ন সেটা করে উঠতে পারেনি। তখন আমেরিকা সুপ্রিমেসিটা অ্যাচিভ করলো, এই রকেটটাকে চাঁদে পাঠিয়ে আবার ব্যাক করে এসে। খালি এটাই না, চাঁদ থেকে স্যাম্পেলও নিয়ে আসছে, চাঁদের মাটিও নিয়ে আসছে এখানে। আরে দেখ, ভাট বকা খুব ইজি। যারা যারা কোনোদিন চাঁদে যায়ও নাই, তারা লেকচার মারতেছে চাঁদের ছবি তোলার ব্যাপারে। তো হচ্ছে না, পয়েন্টটা সেটা না। পয়েন্টটা হচ্ছে ওই মিশনটা তোর
তবে আমি বলি, চাঁদে যাওয়া, এখনো চাঁদে ফুটপ্রিন্ট আছে নীল আর্মস্ট্রং এর, থাকবে 1 লাখ বছর থাকবে। তো চাঁদে যাওয়ার যে মিশনটাকে যে ডিমিন করছে, সেই জিনিসটাকেও ডিমিন করছে একটা প্রোগ্রামার, একটা মেয়ে প্রোগ্রামার। এরকম পুরা 30-40 ভলিউমের নোটবুক ইকুইভ্যালেন্ট প্রোগ্রামিং করছিল ওই মডিউলটার জন্য, যেটা চাঁদে নিয়ে যাওয়া হয়। তোর এই চাঁদের লুনার ল্যান্ডিংটাকে ফেক করতে যত পয়সা লাগবে, সেটা তো লুনার ল্যান্ডিং এর নিজের মিশনের থেকে বেশি টাকা। তো হোয়াট এভার, সবাই এটা জানে যে চাঁদে যাওয়া হয়েছে। ফ্ল্যাট আর্থ থিওরি, এরকমও লোকেরা আছে যারা বিশ্বাস করে যে পৃথিবীটা হচ্ছে ফ্ল্যাট, এখনো অব্দি আছে ওরকম। তো তাদের সাথে কি ঝগড়া করবি? তাদের সাথে ডিবেট করার কোনো মানেই হয় না। হ্যাঁ, মার্সে তো ইলন মাস্ক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ঠিক খেয়াল নেই, আমার ঠিক মাথায় নেই। তবে হ্যাঁ, 2024-25 এর মধ্যে মার্সে তো যাচ্ছেই, এটুকু ফর শিওর ধরে রাখ। অনেক কিছু চলছে, অনেক গল্প চলছে আর কি, বিশাল বড় স্কেলে চলছে গল্প। আচ্ছা, মার্সে যাওয়া যে কতখানি ইন্ট্রিকেট আর কমপ্লেক্স প্রসেস, আইডিয়া তো নেই। নাই, দেখ না কি করে করে, অনেক ব্যাপার আছে। ওটা এখন শুরু করতে গেলে গ্রাভিটেশন খসে যাবে। তো বেসিক্যালি আমি বলছি যে এই যে একটা প্রপার ট্র্যাজেক্টরি, কারণ চাঁদ ও পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, একটা প্রপার ট্র্যাজেক্টরিতে পৌঁছাতে, ল্যান্ড করতে এত কমপ্লেক্সিটি আছে এর মধ্যে। নিউটন যদি এই গ্র্যাভিটেশনের সূত্রটা আবিষ্কার না করতো, তাহলে কিন্তু এটা সম্ভবই হতো না, সম্ভবই হতো না। আজকে মার্সে যাচ্ছে কেমন করে? নিউটনের সূত্র। আজকে তোর আগামোড়া বলে দিচ্ছে 7-10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে বলে দিচ্ছে যে জুপিটার এখানে আসবে, এই তোর মার্কারি তোর এই সানের ইয়ে দিয়ে পাস হবে, দেখা যাবে এটা, ভেনাস এই ইনলাইন আসবে, এরকম ব্লা 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 সব বলে দিচ্ছে খটাস করে। কেমন করে? নিউটনের ল অফ গ্র্যাভিটেশন। নিউটন প্রথমবার বলল যে তোর গ্র্যাভিটি হচ্ছে রিজন যার জন্য এখানে যে কোনো কিছু ওপরে চলে যায় না, নিচের দিকে আসে। আর এই গ্র্যাভিটিটাই খুব অসাধারণ ভাবে পুরো ব্রহ্মাণ্ডে, পুরো ইউনিভার্সে কাজ করছে সবকিছুকে আঁকড়ে ধরে রাখার জন্য। গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স সবসময়। গ্র্যাভিটি সব সময় একটা অ্যাট্রাকটিভ ফোর্স, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, নিউটন ইন্সপিরেশনটা কোথা থেকে পেল এই গ্র্যাভিটেশনাল? ঠিক আছে, ও কনসেপ্টটা ডিডিউস করলো থিওরিটিক্যাল, কিন্তু ক্যালকুলেশনের জন্য মাথায় কোথা থেকে আসলো যে কেমন করে ও জিনিসটাকে ফর্মুলেট করবে? তো দেখ মাথায় কেমন করে আসলো, কারণ আমার মাথায় তো আসবে না। তো নিশ্চয়ই কোথাও না কোথা থেকে ইন্সপিরেশনটা ড্র করা কোথাও না কোথা থেকে। তো বেসিক্যালি দেখ, ভেবে দেখ, সাপোজ তোর কাছে একটা মাসের সেট আছে, একটা ফোর্স সবসময় দুটো অবজেক্টের মধ্যে অ্যাক্ট করে। তো সাপোজ তোর কাছে একটা মাসের সেট আছে এরকম। এটা জানিস যত বড় মাস হবে ততই ফোর্সটা বেশি, এটা তো লক্ষ্যই করা যায়, আমাদের সেলেস্টিয়াল বডিতেই লক্ষ্য করা যায়। আরেকটা জিনিস যেটা, যত দূরত্ব তত ফোর্সটা কম। এবার কিভাবে এটা ভ্যারি করছে সেটা জানার জন্য নিউটন একজনের হেল্প নিয়েছে, একজন ভীষণ ফেমাস অ্যাস্ট্রোনমার ছিল, ইয়োহানেস কেপলার। এই কেপলার একজন অ্যাস্ট্রোনমার ছিল, ম্যাথমেটিশিয়ান ছিল। হ্যাঁ, তো কেপলার বেসিক্যালি
কিছু লস দেয় প্ল্যানেটারি মোশনের উপরে, যার উপরে ভিত্তি করে কিন্তু নিউটন তার লটা বার করছে। বুঝতে পারছিস? নিউটনের যে গ্র্যাভিটেশনাল লটা যেটা আমরা বার করব, সেটা কিন্তু ডাইরেক্টলি বেসড অন অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন ইয়োহান্নেস কেপলারের। কেপলার একজন আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোনমার ছিলেন এবং প্ল্যানেটারি মোশনকে নিউটনের আগে অব্দি এর থেকে বেশি এক্স্যাক্টলি কেউ ডেসক্রাইব করতে পারেনি। ঠিক আছে? তো কেপলারেরও 3টা ল আছে। নিউটনের লতে ঢোকার আগে কেপলারের ল গুলো জানা ভীষণ জরুরি, ভীষণ ইম্পর্টেন্ট। তো কেপলার কি বলছে? ঠিক ও 3টা ল দিছিল প্ল্যানেটারি মোশনের। প্রথম লটার নাম হচ্ছে ল অফ অরবিটস। এগুলো অলরেডি ক্লাস 9-এ হালকা একটু পড়ে এসেছিস। বলেছে, এটাতে কি বলছে কেপলার, যে তোর যে কোনো অরবিট একটা মোটামুটি ইলিপ্টিক্যাল স্ট্রাকচার, এটা কিন্তু অ্যাবসলিউটলি ট্রু। একদম সার্কুলার স্ট্রাকচার কিন্তু কিছুই না, মোস্টলি সবই ইলিপ্টিক্যাল স্ট্রাকচার। এবার ইলিপসে একটা কনসেপ্ট হয় যেটাকে বলা হয় ফোকাই বা ফোকাস। বুঝতে পারছিস? একটা কনসেপ্ট আছে ইলিপসে যেটাকে বলা হয় ফোকাস। কোনিক সেকশনে গেলে এটা আরো ভালো করে বুঝবি। কোনিক সেকশন তো এবার তোদের নেই। তো এই যে ফোকাস আছে, দুটো ফোকাস হয় একটা ইলিপসে। ফোকাসের প্রপার্টি কি না, তুই যে কোনো একটা পয়েন্ট তুই এখানে নিয়ে নে, যে কোনো পয়েন্ট নিয়ে এই ফোকাস থেকে যদি তুই জয়েন করিস, এটা F1, এটা F2, এটা P, এই ফোকাস থেকে যদি তুই জয়েন করিস, তাহলে PF1 প্লাস PF2 সব সময় একটা কনস্ট্যান্ট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে? এটা তো ইলিপসের প্রপার্টি। এর জন্য ইলিপস কেমন করে বানায় অ্যাকচুয়ালি, PF2 এই লেন্থটা PF2। তো এটা মানে কি, এটা মানে ইলিপস দিয়ে আরেকভাবেও বানাতে পারিস। কি করে? যেহেতু এটা প্লাস এটা কনস্ট্যান্ট, তুই কি করবি, তুই F1 আর F2 তে একটা পেরেক গেঁথে দিবি, দুটো গেঁথে দিয়ে এখান দিয়ে তুই একটা তার, একটা যে কোনো একটা তার নিলি। এবার একটা পেন নিয়ে যদি তারটাকে স্ট্রেচ করে একটা বানার শেপ, সেটা হবে ইলিপস। বোঝা গেছে ব্যাপারটা? কারণ PF1 প্লাস PF2 কিন্তু কনস্ট্যান্ট। ক্লিয়ার? পরিষ্কার? তো কেপলারের প্রথম ল হচ্ছে ল অফ অরবিটস। কি বলছে? যে কোনো অরবিট ইলিপ্টিক্যাল হয়, আর তোর যে সান আছে, সান এই দুটার মধ্যে যে কোনো একটা ফোকাইতে লাই করে। বুঝতে পারছিস? এই দিক থেকে দেখ তো এখানে, ওই দিক থেকে দেখলে এখানে লাইক করবে। বুঝতে পারছিস? সেটা ডিপেন্ড করছে তুই কোন দিক থেকে দেখছিস। হুম না, একদমই না, এটা তো কখনোই বলিনি। আমি বলছি দুটা লেন্থ জয়েন করলে সবসময় একটা কনস্ট্যান্ট হবে, একটা পার্টিকুলার কনস্ট্যান্ট হবে। এটা ইলিপসের প্রপার্টি। আচ্ছা, তাহলে ল অফ অরবিট কি? ল অফ অরবিট ভীষণ সিম্পল। অল দি প্ল্যানেটস মুভ ইন elliptical orbits with the sun situated at one of the foci. এটা কেপলারের ফার্স্ট ল বা ল অফ অরবিটস। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, শেয়ার করছি তো। ও, এতক্ষণে বললি? দাঁড়া, মিটে হয়নি শেয়ার করা। আরে মেসেজ লিখলে হয় নাকি বাবা? এখানে আমি একটা স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি, বারবার মেসেজ দেখা যায়? আনমিউট করে বলবি যে কোনো সমস্যা হলে। দেখতে পাচ্ছিস এবার? হ্যাঁ।
মুখে কথা বলবি, ক্লাসে যেমন বসলে আমাকে টেক্সট করবি না, ওরকম ফোকাই ফোকাই। আচ্ছা, বোঝা গেছে? তো এই লটা কেন সিগনিফিকেন্ট? কারণ এর আগে কেপলারের আগে যে সাহস করে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল, এগুলো নিয়ে ঘাটাঘাটি করা একদম অ্যালাউড ছিল না। কারণ তখন চার স্টেট সেপারেটেড ছিল না, রিলিজিয়ান ডমিনেট করতো। আর রিলিজিয়ানের যে কনসেপ্ট গুলো, সেগুলোকেই মানা হতো অ্যাবসলিউট ট্রুথ। তো রিলিজিয়ানের কনসেপ্ট হিসাবে তখন ক্রিশ্চিয়ানিটির হিসাবে পৃথিবী সেন্টারে আছে, আর সব ঘুরে বেড়াচ্ছে চারপাশে। প্রথম ব্রেক করে ওগুলো যে কেউ দিবে, তুই আমার তোর মতো আমার মতো গাধা গর্দভ লোকেরা, যে কেউ, আরে যে কেউ বলবে, সেটা যে কেউ পৃথিবীতে বসে সেটাই বলবে। কারণ তো কোনোদিন পৃথিবীকে এদিক ওদিক যেতে দেখছে না, তো সবসময় সূর্য তারা সবকিছু আশেপাশে ঘুরতে দেখছে। তো এটাই না বুঝবে আপনি ভগবান। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে, তো বেসিক্যালি এর আগে এটা নিয়ে ঘাটাঘাটি করার সাহস করেছিল নিকোলাস কোপারনিকাস, যে অনেক ঝামেলায় পড়ে তারপরে। তো হচ্ছে বেসিক্যালি নিকোলাস কোপারনিকাস যেটা ক্লেম করেছিল অরবিট গুলো সার্কুলার হবে, কিন্তু সেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট মডেল ছিল না। মডেলটা ছিল একটা পুরো ব্রেক থ্রু, বিশাল বড় ব্রেক থ্রু ছিল, বাট সেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। কারণ ইন অ্যাকচুয়ালিটি অরবিট গুলো কিন্তু ইলিপ্টিক্যাল হয়। কেপলার এই কারেকশনটা দেওয়াতে ম্যাথমেটিক্যাল প্রিসিশনটা খুব শার্প হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? তো এই প্রথম লতে কারোর অসুবিধা আছে? ল অফ অরবিটস, ঠিক আছে। তো এবার এই ল অফ অরবিট কিন্তু এই অরবিটের মধ্যে প্ল্যানেটকে নিয়ে কোনো কথা বলে না, খালি স্টার আর তার অরবিট নিয়ে বলে। তো ঠিক তার নেক্সট যে লটা, সেটা এবার প্ল্যানেটকে নিয়ে কথা বলবে। নেক্সট লটা কেপলারের নাম হচ্ছে ল অফ এরিয়াস। এগুলো ভীষণই জিওমেট্রিক তোর ল, তাই শুনছিস? আচ্ছা, না হারায় যায় মাঝে মধ্যে কোথায় যেন আজকাল। আচ্ছা, খাবি? আচ্ছা, দাঁড়া আমি ডিসকাস করবো টাইম। আচ্ছা, তো আচ্ছা এবার দেখ, তো প্রথম ল অফ অরবিট থেকে আমি জানি যে তোর সূর্য, সান যে কোনো একটা ফোকাসে থাকে দুটোর মধ্যে। এবার প্ল্যানেট কি করে ওর চারপাশে ঘুরঘুর করে, এটার জন্য ল অফ এরিয়াস খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি এটা। যে সাপোজ একটা প্ল্যানেট এক মাসে এখান থেকে এখানে গেল, এখানে গেল এক মাসে, ঠিক আছে। আরো এক মাসে সাপোজ এখান থেকে এখানে গেল, বোঝা গেছে? তো তুই যদি এই একদম সানের সেন্টারে যদি তুই যাস, আর যদি এই যে দুটো, যে তোর 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 কাছে সেক্টর আছে, সেক্টর এক্স্যাক্টলি বলে না সার্কেলের টার্মটা, বাট বেসিক্যালি এই যে দুটো এরিয়া আছে না, তো দুটো এরিয়া যে তুই পাচ্ছিস সেই দুটো মোশন থেকে, এই দুটো মোশন ইকুয়াল হবে, এই দুটো টাইম কিন্তু সেম। আবার বোঝ ভালো করে, তোর একটা প্ল্যানেট একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাচ্ছে, বললাম না থাকবে না, এটাই তো কেপলারের ফার্স্ট লটা। তো মাঝখানে থাকতো ওটা কোপারনিকাস বলছিল, ওর জন্যই তো ভুল গেছিল। তো এখানে তোর বুঝতে পারছিস ব্যাপারটা? সার্কেল হলে না মাঝখানে থাকবে, ইলিপসটা কি জিনিস সেটা কোনিক সেকশনসে পড়বি।
তো দেখ বেসিক্যালি ইকুয়াল টাইমে যে এরিয়াটা, দেখ প্রতিটা এখান থেকে এখানে যাচ্ছে, একটা কিন্তু এরিয়া সুইপ করবে না এই ফোকাই এর রেসপেক্টে, একটা কিছু একটা এরিয়া সুইপ করবে, এখান থেকে এখানে গেল, একটা এরিয়া খেলো এরকম করে। তো ইকুয়াল টাইমে যেই এরিয়াটা খাবে সেটা ইকুয়াল হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটাই প্ল্যানেটের মোশনকে রিগোরাসলি বোঝাচ্ছে। বোঝা গেছে? কোন দুটো? মানে না, একদমই না, একদমই না। আজকে ধর আর্থ আছে ধর 1.5 মাসে ধর এত দূর গেল, এই এরিয়াটা এই এরিয়াগুলোর সাথে একই হবে না। একমাত্র ওই এরিয়াগুলোই সেম হবে যেগুলো ইকুয়াল টাইম ইন্টারভ্যালে সুইপিং করা, ইকুয়াল টাইম। এটাই তো সেন্স বানায় রে বাবা, না হলে তো কোনো সেন্সই থাকতো না। ইকুয়াল টাইম মানে ধর 1 মাস 2 মাস বা 1 দিন 2 দিন, যতটা এরিয়া সুইপ করবে। ধর তোর 15 দিনে এইটুকু গেল এখান থেকে এখানে, আর তোর 15 দিনে এখান থেকে এখানে গেল, এই দুটো এরিয়া ইকুয়াল হবে। যে কোনো কিছু সেটা ইকুয়াল টাইমে হতে হবে, দুটো পয়েন্টে ইকুয়াল টাইমে হতে হবে। এটা প্ল্যানেটের মোশনকে এক্সপ্লিসিটলি বোঝাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এই লটা প্ল্যানেটের মোশনকে বোঝাচ্ছে। তো এখানে কি বলছে? দা লাইন দ্যাট জয়েন্স এনি প্ল্যানেট টু দা সান, ভাষাটা একটু খেয়াল রাখবি, সুইপস ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল intervals of time। বোঝা যাচ্ছে ব্যাপারটা? খুব ভাষাটা খুব সুন্দরভাবে এখানে প্রকাশ করা। তোর এখানে একটা প্ল্যানেট আছে এরকম, এর সঙ্গে এই একটা সানের যে লাইনটা তুই জয়েন করছিস, সেটা ইকুয়াল এরিয়া সুইপ করবে। বুঝতে পারছিস ব্যাপারটা? বল। এক্সপ্লেনেশন তো নাই তোদের টার্ম, মাথায় ঢুকছে না কেন এটা? তোদের খালি এমসিকিউ আছে। আচ্ছা, এটা বোঝা গেছে প্ল্যানেটের মোশন। তাহলে আমরা প্রথমে অরবিটটাকে দেখলাম, অরবিটটা কেমন স্ট্রাকচারে থাকে, তারপরে ওর ভিতরে প্ল্যানেট বসিয়ে দিলাম, দেখলাম প্ল্যানেট কিভাবে থাকে, প্ল্যানেট কিভাবে চলে। কিন্তু ওয়ান সেকেন্ড, এই যে এই সেকেন্ড লটা আছে, ল অফ এরিয়াস, এটার একটা বড় সমস্যা কি, এটার একটা বড় ড্রব্যাক কি বা বড় লিমিটেশন কি? ড্রব্যাক বলবো না, লিমিটেশন হচ্ছে এইটা কিন্তু প্ল্যানেটটা কি রেটে বনবন করে ঘুরছে সেটা কিন্তু আমাকে বলছে না। বোঝা গেছে? এটা খালি বলছে যে ইকুয়াল সময় ইকুয়াল এরিয়াটা খাবে, কিন্তু কতটা সময় লাগছে ওর বনবন করে ঘুরতে সেটা কিন্তু বলছে না এখানে এই লটাতে। এর জন্য কেপলারের থার্ড লটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ল অফ পিরিয়ডস। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা। তোর ভীষণ ইম্পর্টেন্ট ল অফ পিরিয়ডস কেপলারের। কি বলে? একটা ভীষণ সিম্পল ভাষা আছে, টি কিউব প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। কি কি আছে সেটা আমি একটু পরে ডিসকাস করছি, লিখে নে আগে। আহা, টি কিউব প্রপোর্শনাল টু আর, হ্যাঁ টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। এসব গন্ডগোল করবি না কোনোদিন।
2 3 এদিক ওদিক কিন্তু মুশকিল হয়ে যাবে, মানেটাই বদলে যাবে একদম। হ্যাঁ কারেক্ট। তো কি বলছে, ল অফ পিরিয়ডসটা খুব কনভেনিয়েন্টলি ল অফ পিরিয়ড দিয়ে তোরা সব বার করতে পারবি। আর্থ কত টাইম লাগায়, মার্স কত টাইম লাগায়, জুপিটার কত টাইম লাগায়, স্যাটার্ন কত টাইম লাগায় ঘুরতে, এই লটা দিয়ে বার করতে পারবি। বনবন করে ঘুরতে কত টাইম লাগায়। তো টিটা কি, টিটা হচ্ছে টাইম পিরিয়ড অফ রেভলিউশন, or rather one revolution। আর এটা কি, এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। সেমি মেজর অ্যাক্সিস কি জিনিস দেখ, ইলিপসে না একটা টার্ম আছে, অ্যাকচুয়ালি দুটো টার্ম আছে, অ্যাকচুয়ালি অনেক কটা টার্ম আছে, বাট আমাদের দুটোতে কাজ চলে যাবে। দেখ তোর একটা জিনিস লক্ষ্য করছিস, যেখানে একটা সার্কেলের জাস্ট একটা ডায়ামিটারই সব ছিল, কিন্তু একটা ইলিপসে না একটা সাইড চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো এইখানে একটা ডায়ামিটার টাইপের তৈরি হচ্ছে, যেটাকে ব্যাস বলে বাংলায়, আর এইখানে একটা ডায়ামিটার টাইপের তৈরি হচ্ছে, বুঝতে পারছিস? দেখ এটা কিন্তু ছোট আর এটা কিন্তু বড়। তো এই যে বড় যে অ্যাক্সিসটা সেটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, আর ছোট অ্যাক্সিসটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। বোঝা গেছে? ইলিপসের ক্ষেত্রে সবসময় সেটা। তাহলে সেমি মেজর অ্যাক্সিস কি, অ্যাক্সিস কি এর আধাটা সেমি মেজর অ্যাক্সিস। বোঝা গেছে? তো তুই যদি এই ডিস্টেন্সটা যদি পেয়ে যাস, এই মাপটা যদি কোনোভাবে পেয়ে যাস জ্যামিতি দিয়ে, তাহলে তুই ফটাফট করে বার করতে পারবি যে কতটা সময় লাগছে একটা প্ল্যানেটের তোর সূর্যকে টকবক করতে। তো বেসিক্যালি এখান থেকে এটাও বলা যায় যে টাইম পিরিয়ড হচ্ছে প্রপোর্শনাল টু a⁴, বাট সেটা আমরা বলি না, মনে রাখি না, যেহেতু কেপলার এই ফর্মে দিয়েছিল সুন্দর দেখে, আমরা এই ফর্মে রাখি 3/2। হ্যাঁ হ্যাঁ, আরে t² প্রপোর্শনাল টু a³ না, পাওয়ার হাফ করে দেবো সাইডে। আচ্ছা, বাট ওটা তোকে মনে রাখতে হবে না, এটুকু মনে রাখাই যথেষ্ট, t² ইজ প্রপোর্শনাল টু a³। বুঝা গেছে? ঠান্ডা লেগে গেছে একদম রে, আজকে খুব ঠান্ডা পড়ে গেল ঠান্ডা। এই তিনটা ল সবার কাছে ক্লিয়ার? কনস্ট্যান্ট বসাবো, তোকে প্লেস করতে হবে, সেটা তুই এক্সপেরিমেন্ট থেকে পাবি, থিওরিটিক্যালি তো পাবি না। বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা, কেপলার জার্মান সায়েন্টিস্ট ছিল একজন, আর ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট ছিল। আচ্ছা কি টেডএক্স হচ্ছে একটা পাবলিক স্পিকিং ফোরাম, তো সেটা লোকালি অর্গানাইজ করা হয়। এক ধরনের তোর বিভিন্ন রকমের ডিস্টিংগুইশড অথর বল, মিউজিশিয়ান বল, বা যে যারা অ্যাকমপ্লিশড মানে মানুষজন আর কি, মোটিভেশনাল স্পিকার থেকে শুরু করে এডুকেটর, ডক্টর, ইনোভেটর, সায়েন্টিস্ট, রিসার্চার, যারাই হোক না কেন, যারা কিছু একটা করেছে, বড় একটা সাকসেস কিছু একটা পেয়েছে, তাদেরকে নিজের সাকসেসটাকে এক্সপ্রেস করার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, সেটাকে বলা হয় টেড টক্স। টেডএক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অর্গানাইজ করা তোর কিছু টক্স আর কি। টেড যেমন কোনো স্কুল বা কলেজ আনতে পারবে না, কিন্তু টেডএক্স যে কোনো কলেজ টলেজ আনতে পারবে, অর্গানাইজ করতে পারবে। যেমন আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে টেডএক্স কন্ডাক্ট করা হয়েছিল, সেখানে আমান ধাতারওয়াল আসছিল। তো টেডএক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অর্গানাইজ করা টেডের ইভেন্ট, যেটা তোর স্কুল কলেজে হওয়া যায়। বাট টেড টক্স যদি তোকে কোয়ালিফাই হতে হয়, তাহলে তোকে বড় সড়ো লেভেলে সাকসেসফুল হতে হবে, আর তোকে একদম মেইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পাবি বলার জন্য। এটা সাকসেসফুল লোকেরা নিজেদের পার্সপেক্টিভ শেয়ার করে আমাদের কাছে।
ধর কেউ কিছু একটা আবিষ্কার করলো, ধর কেউ কিছু একটা সিগনিফিকেন্ট কিছু একটা করলো, বিশাল সাকসেসফুল হলো, সে ওটা নিয়ে আলোচনা করে। 15 মিনিটের বেশি টাইম থাকে না আলোচনা করার, 15 মিনিট থাকে টাইম লিমিট। আচ্ছা, হোয়াটএভার, ঠিক আছে। এটুকুতে কারোর কোন রকমের ডাউট আছে আপাতত? কোনো ডাউট নেই? আচ্ছা, ঠিক আছে। এইবার এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে নিউটনের যে ইন্সপিরেশন, নিউটন যেখান থেকে ইন্সপিরেশন পেয়েছে তার গ্র্যাভিটেশনাল লটা ডেসক্রাইব করার জন্য। দেখ, কেপলার কিন্তু প্ল্যানেটারি মোশনের ব্যাপারে ডিটেইলে বলেছে, কিন্তু কি ফোর্স এদের মধ্যে কাজ করে যার জন্য এই মোশনটা হচ্ছে সেটা কিন্তু বলেনি। ঠিক আমাদের যেমন কাইনেমেটিক্স খালি মোশন নিয়ে ডিল করতো, তারপরে আমরা পড়লাম ওই ফোর্স এন্ড লজ অফ মোশন চ্যাপ্টারটা, যেটা আমাদের ফোর্স নিয়ে ডিল করছিল, যেটা মোশনের পেছনে কারণটা ডিসকাস করছিল। ঠিক সেরকম কেপলারের যে লটা, কেপলারের লটা কিন্তু লগুলো কিন্তু তোর কারণটা বলেনি যে কেন বনবন করে ঘুরছে, এখালি দেখছে ঘুরছে, কেমন করে ঘুরছে সেটা বলছে, কেন ঘুরছে সেটা বলেনি। সেই মাঠে খেলা করলো হচ্ছে নিউটন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, নিউটনের লজিকটা কি দেখ, খুব 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 বিউটিফুলি শেপড লজিক নিউটনের। এবার আমরা দেখবো কারণটা, রিজনটা, যার জন্য এই চ্যাপ্টারটা আমরা পড়ছি। তো কেপলারের ব্যাকগ্রাউন্ডটা থাকা খুব ইম্পর্টেন্ট ছিল। কেপলার যদি কাজ না করতো তাহলে হয়তো নিউটন এত তাড়াতাড়ি ইনসাইট পেতো না যেটাও করে গেছে। তো এই যে লটা আমরা এখন দেখবো সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কেন, কি বৃত্তান্ত, এগুলো আমরা বিস্তারিত ভাবে একটু পরে ডিসকাস করব। বাট তো না, করতেও হয়, প্রবলেমও আছে। খুঁজতেছে কোথায় ইতিহাসের পাতা পাই, মুখস্থ করব। আচ্ছা, যত রকমের বিরিয়ানি হয় ইন্ডিয়াতে সব মুখস্থ করতে। আচ্ছা, কে এসবে ফাঁসাস না আমাকে? আচ্ছা কাকা, ওটা আমি তোদের জন্য একটা বিজনেস আইডিয়া ডিসকাস করছিলাম, নিজের জন্য না। আচ্ছা, তো দেখ, ওই দেখ দেখ দেখ, তোর ওই যে সবকিছু কোথা থেকে শুরু হয়, সেই আপেলটা থেকে। সে আপেল গাছটা এখনো আছে, এখন আছে বা রাখা হয়েছে, যে কোনো কিছু। তো বেসিক্যালি আইডিয়াটা কি ছিল সেটা আগে বুঝ। প্রথমে হচ্ছে কেপলারের অবজারভেশন গুলো, যেগুলো নিউটন থরলি স্টাডি করে বেশ ইমপ্রেস হয়েছিল। তারপরে হচ্ছে একটা ফটাস করে এক্সপ্লেনেশন দিল, এটা হচ্ছে পৃথিবী। এর হাইপোথেসিস হচ্ছে পৃথিবী একটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাচ্ছে চাঁদের উপরে, যার জন্য বনবন করে ঘুরছে। খুব বেসিক থেকে ও অ্যাপ্রোচ করেছিল যে জিনিসটাকে। ও বলছিল এই যে অ্যাক্সেলারেশনটা যেটা, সেটা কি হবে, ভি স্কোয়ার বাই আর না, চাঁদের, চাঁদ এম, ঠিক আছে। এটা পড়ে এসেছিস তোরা, মনে আছে? অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন ভি স্কোয়ার বাই আর, তুই তো ছিলিস না। ভি স্কোয়ার বাই আর সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন সেন্টারের দিকে, হ্যাঁ সেন্টারের দিকে যে অ্যাক্সেলারেশনটা নিয়ে যে কোনো একটা ফোর্স টানে একটা অবজেক্ট, সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, এটা ভি স্কোয়ার বাই আর। এবার ভিটা কি,
ভি জিনিসটা হচ্ছে মুনের ভেলোসিটি। তো ভেলোসিটি আমরা বলতে পারি 2πrm/t হবে এটা। এই গোটা সার্কামফারেন্সটা যতটা টাইমে কভার করছে সেটাই ভেলোসিটি। এটা তো ভেলোসিটি হলো, এবার এটার স্কয়ার হবে এখানে, তাহলে আমি বলতে পারি এটা 4π²rm/t²। বলতে পারি এটা, টুক করে অবজেক্টিভে কিন্তু এটা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তাহলে আটটা রেডিয়াস, মুনের রেডিয়াস তোর, আর আরে মুন আর আর্থের মধ্যে ডিস্টেন্স, মুনের রেডিয়াস তো পড়িস নাই চ্যাপ্টার। আচ্ছা, বুঝতে পারছিস? এটা হচ্ছে আরএম, ঠিক আছে? মুনের রেডিয়াস কেন বলছি, নেগলিজেবল ধরা হয় এটা। তো নিউটনের প্রথমে এটা ছিল হচ্ছে তোর আইডিয়াটা এরকম, ঠিক আছে, যে এই হিসাবেই তোর টানটা খাবে। ইনফ্যাক্ট চাঁদের মধ্যে যে থাকবে সে উল্টো দিকে অ্যাক্সেলারেশনটা খাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? এটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাই চাঁদে যে তোরা গ্র্যাভিটেশনাল ফোর্স দেখিস, এখান থেকে ওটা রেজাল্ট করে। এবারে যখন ভ্যালু গুলো যখন সাবস্টিটিউট করলো এখানে, গ্র্যাভিটি জিনিসটা কি, হোয়াট কজেস গ্র্যাভিটি? আচ্ছা, তো চাঁদের নিজের গ্র্যাভিটিটাই তো এখান থেকে পাচ্ছিস রে বাবা, ঘুরে ফিরে। বুঝতে পারছিস না? এটা তো নিজেরই গ্র্যাভিটিটা হচ্ছে না। এবারও ঘুরে ফিরে দেখলো এই যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা, এটা খুবই ছোট, খুবই খুবই কম। তো অবভিয়াসলি আমাদের কাছে খুব অবভিয়াস এটা, তুই চাঁদে যা, তোর 1/6 ওয়েট হয়ে যাবে, তুই অনেক উঁচুতে লাফাতে পারবি, যা এখানে লাফাস, খুব মোটা হলেও লাফাতে পারবি অনেক উপরে। বাবারে বাবা, দিবেনি আমাকে চাপ নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, আমি তোকে বলছিও না। আচ্ছা, আচ্ছা, তো এই যে অ্যাক্সেলারেশনের যে ভ্যালুটা, সেটা মোটামুটি একটা, মানে খুব বেশি যে আসে সেটা বলা যাবে না। বুঝতে পারছিস ব্যাপারটা? একটা আর ভীষণ সিগনিফিকেন্ট যে অবজারভেশন ছিল এখানে, যেটা একদম দেখার মতো অবজারভেশন, সেটা হচ্ছে ওই জিনিসটা অবজার্ভ করলো যে এই যে ফোর্সটা যার জন্য অ্যাক্সেলারেশনটা হচ্ছে না, এই ফোর্সটা কিন্তু তোর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার ইনভার্সলি প্রপোর্শনাল, স্কয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল রাদার। এই অবজারভেশনটা কোথা থেকে নেওয়া? এই অবজারভেশনটা কেপলারের থেকে নেওয়া। কেপলারের থার্ড ল থেকে কিন্তু এই অবজারভেশনটা নেওয়া। ক্লাস 9 এর এনসিইআরটি বইতে মোশন চ্যাপ্টারটাতে, তোর গ্র্যাভিটেশন চ্যাপ্টারটাতে সুন্দর করে এই জিনিসটা দেওয়া আছে, যে কেমন করে তোর কেপলারের ল অফ তোর পিরিয়ডস থেকে এই ফর্মুলার আইডিয়াটা নিউটন পেয়েছিল। নিউটন দেখলো দুটোই জিনিস গ্র্যাভিটির জন্য রেজাল্ট করে, বা গ্র্যাভিটি ডিপেন্ড করে মাত্র দুটো জিনিসের উপরে। এক হচ্ছে ওদের দুজনের মাস, আর হচ্ছে ওদের ডিস্টেন্স। এবার মাস জিনিসটা খুব ইজি। নিউটনের সবচেয়ে বড় যে ওয়ার্ক ছিল, কাজ ছিল, সবচেয়ে বড় কাজ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বলে ওটা, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। তো সেখানে ওর রেজাল্ট পাবলিশ করা হয়। ওর হাইপোথেসিসটা কি? ভীষণ সিম্পল, যে ফোর্সটা গ্র্যাভিটির যে ফোর্সটা, ওটা কার প্রপোর্শনাল? m1 m2 এর প্রপোর্শনাল প্রথমত। তার মানে দুটো মাস
যত বড় তাদের মধ্যে গ্র্যাভিটি তত বেশি। হ্যাঁ, এটারই ম্যাথমেটিক্যাল ফর্ম, এটারই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। এটা আমি বলি না, এটা নিউটন বলে আসছে। তো সাপোজ তোর 10 কেজির মাস একটা, আর একটা 1 কেজির মাস, আর সাপোজ তোর কাছে 5 কেজির মাস আছে, আর সাপোজ 2 কেজির মাস আছে। দুটো ডিস্টেন্স যদি সেম হয় সেপারেশনে, এই দুটোর মধ্যে ফোর্স কিন্তু সেম লাগবে, এটাই নিউটন বলতে চায়। দেখ না, m1 m2 টা সেম হচ্ছে না? এখানেও 10 × 1 10, এখানেও 5 × 2 10। বোঝা গেছে? এটাই F প্রপোর্শনাল টু m1 m2 এর মানে। আর F is proportional to 1/r²। এটা তো পিওরলি কেপলার থেকে ঢিল মারলো, ঢিল না, কেপলার থেকে ডিরাইভ করলো, কেপলারের কাজকর্ম দেখে। কেপলার খুব ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে গেছিল, ওটা ছাড়া হয়তো নিউটন ডিরাইভ করতে পারতো না আপফ্রন্ট। এই দুটোকে যখন তুই কম্বাইন করিস একটা ইকুয়েশনের মধ্যে, তখন তুই পাস F is proportional to m1 m2/r²। কেপলার দেখ, ইন্সপিরেশন ওভাবে বলা যায় না, বিভিন্ন পয়েন্ট অফ লাইফে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইন্সপায়ার করে। এইটুকুর জন্য ইন্সপিরেশন কেপলার হতে পারে। না, ওটা হচ্ছে গল্প, একটু গল্প ছোড়া যায় আপেলের নাম করে। আপেলকে এত ক্রেডিট দেওয়া হয় কারণ আপেল খাওয়ার জিনিস, আমরা খাইতে ভালোবাসি, তো ক্রেডিট আপেল। হ্যাঁ, ওটা জাস্ট একটা হিউমার ড্র করার জন্য, নাথিং এলস। বুঝতে পারছিস? এটা আপেল এতদিন ধরে গাছ থেকে পড়ছে কিন্তু আপেল এতদিন ধরে গাছ থেকে পড়ছে কিন্তু নিউটনের আগে কেউ আপেল পড়তে দেখেনি। এটা জাস্ট একটা হিউমারাস ইয়েতে, বাট সব ক্রেডিট আপেলের কাছে যায় না, যায় না। তাহলে আপেল আজকে মিউজিয়ামে থাকতো, গাছে না। আচ্ছা, তো বেসিক্যালি এখানে এই যে ফোর্স, সেটাকে যদি তুই জাস্ট ইকুয়ালিটি দিয়ে রিপ্লেস করিস, একটা কনস্ট্যান্ট আসে। এটাকে একটু মেজার করলেই বার করা যায় যে এটা g m1 m2/r²। জিটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। জিটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কেন ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট? কারণ অদ্ভুতভাবে পুরো ইউনিভার্সে যেই দুটো অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স মেজার করা যায়, এই ফর্মুলাটা দিয়ে করা যায়, আর এই জি দিয়েই করা যায়। তো নিউটন একদিক থেকে ইউনিফাই করলো পৃথিবীতে যেই ফেনোমেনা গুলো হয় আর সেলেস্টিয়াল অবজেক্টের মধ্যে যে ফেনোমেনা গুলো হয়, সেগুলো কিন্তু নিউটন ইউনিফাই করলো। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, সেলেস্টিয়াল অবজেক্ট মানে যেগুলো বাইরে আছে, ভগবান। আচ্ছা, পড়েছি না, আচ্ছা, এবার এইখানে আমরা এটা ক্লাস 9-এ পড়ে আসছি, কিন্তু এখানে আমরা একটু বড় হয়ে গেছি। যেহেতু আমরা বড় হয়ে গেছি, আমরা এটাকে কিভাবে ট্রিট করব? একটা ফোর্স হিসাবে। আর একটা ফোর্স আমরা কি জানি? ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেছে? একটা ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, এই ফর্মুলাটা আমাকে এই ফোর্সের ম্যাগনিটিউড দেয়। নাকি যে আরটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেছে? ডিপেন্ড করছে সেটা, আমি একটু পরে ওটাকে আনছি। দাঁড়া, চাপ খাস না লাইফে, একটু চাপ ছাড়া। তো দেখ এখানে ভেক্টর কোয়ান্টিটি বলতে একমাত্র আর আছে, মাস ভেক্টর কোয়ান্টিটি না, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ভেক্টর কোয়ান্টিটি না। তো যার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সটা ভেক্টর, সেটা ডাইরেক্টলি আর এর উপরে ডিপেন্ড করছে। এবার একটা জিনিস লক্ষ্য কর, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো এটা বোঝা খুব ইম্পর্টেন্ট কি, যে সাপোজ তোর কাছে দুটো অবজেক্ট আছে,
ঠিক আছে, যদি আমি এই অবজেক্টটাকে দাঁড় করে দিই, আমি যদি এর উপরে গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন দেখি, তাহলে এর রেসপেক্টে এই ডিসটেন্সটা আর ভেক্টর হবে না এইদিকে, তাই তো? ফাইনাল থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন যে ভেক্টরটা, সেটাই ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয়, এটাই আর ভেক্টর হবে। এটুকু ক্লিয়ার তো সবার? অদ্রিজা, এবার আমি কি বলতে পারি যে এই ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর হবে হচ্ছে আর ক্যাপ। আর ক্যাপ হচ্ছে জাস্ট ডাইরেকশনটা বোঝানোর জন্য যে এই দিকে আছে, কারণ ফোর্সটা কিন্তু এই লাইনের অ্যালংই লাগে, ফোর্স আর কোথাও লাগে না, এই লাইনের অ্যালংই লাগে। কিন্তু ফোর্স সব সময় উল্টা দিকে লাগে। বোঝা গেছে ব্যাপারটা? গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় অ্যাট্রাকটিভ হয়, তো এই যে আর যেই দিকে হবে তার উল্টা দিকে সবসময় গ্র্যাভিটিটা লাগবে। ক্লিয়ার? বোঝা গেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাকটিভ ফোর্স সবসময়। তো এখান থেকে এখানে যে ডিসপ্লেসমেন্টটা হয়, ফোর্স তো এদিকে লাগছে, উল্টা দিকে লাগছে। বোঝা গেছে? তাই এটাকে যদি আমি রিপ্লেস করতে চাই ভেক্টরের ফর্মুলাটা দিয়ে, ম্যাগনিটিউড তো ফোর্সের এটাই, কিন্তু ডাইরেকশনটা হচ্ছে মাইনাস আর ক্যাপ। বোঝা গেছে? ডাইরেকশনটা মাইনাস আর ক্যাপ কেন? কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় একটা অ্যাট্রাকটিভ ফোর্স, একদম শুরুতে যেটা আমরা পড়ে এসেছি। ক্লিয়ার? এটা না বুঝতে পারলে আবার বল। ইনটু না, এটা তো ডাইরেকশনটা বোঝানোর জন্য। একটা ভেক্টরে কি ম্যাগনিটিউডের ডাইরেকশন হয়, আর যেহেতু ইউনিট ভেক্টর আছে তাই এর সঙ্গে আমি যে কোনো কিছু মাল্টিপ্লাই করি, আমি এই ডাইরেকশন একটা ভেক্টর পাবো, সেটাই আমার চাই। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভেক্টরটা। ভেক্টর মানে একটা ম্যাগনিটিউডও থাকবে, ডাইরেকশনও থাকবে। ম্যাগনিটিউড হচ্ছে gm1m2 বাই আর স্কয়ার, ডাইরেকশনটা হচ্ছে মাইনাস আর ক্যাপ। তাহলে বেসিক্যালি এটা ভেক্টোরিয়াল টার্মস, এটার ফর্মুলাটা হচ্ছে gm1m2 বাই আর স্কয়ার আর ক্যাপ, এটা হচ্ছে ডাইরেকশনটা মেনশন করছে এক্সপ্লিসিটলি। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? কোথায়? না, ওটা একটু ভুল আছে। ওটা ওটা কি আছে, ওটা কি আছে আমি আমি একটু পরে বলছি, একটু পরে আমি বলছি, ওটাতে একটু কারেকশন হবে আর কি। হ্যাঁ, উল্টো দিকে যাচ্ছে না, ফোর্সটা সবসময় উল্টা ডাইরেকশনে, দেখছিস না? ফোর্স সবসময় অ্যাট্রাকটিভ হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স। যদি ডিসপ্লেসমেন্ট এদিকে থাকতো, গ্র্যাভিটি যদি ঠেলতো এটা, তাহলে ফোর্সটা পজিটিভ হতো। বাট গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় অ্যাট্রাকটিভ ইন নেচার, সবসময় অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, এবার দেখ এই সেম জিনিসটাকে আমি কি করে লিখতে পারি, মাইনাস জি m1m2 বাই আর স্কয়ার। এবারে এই যে আর ক্যাপটা যে আছে, এটাকে আমি লিখতে পারি আর ভেক্টর বাই আর, লিখতে পারি। এইখান থেকে এই ফর্মুলাটাকে এভাবেও লেখে, এটা জাস্ট একটা ফর্মুলেশন মাত্র, আর কিউব ইনটু আর ভেক্টর। যদি তোর কাছে ডাইরেক্টলি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে তাহলে এভাবে লিখিস। এটা কিন্তু ইউনিট ভেক্টর না, এটা পুরো তোর ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা, এটা ইউনিট ভেক্টর না। ইউনিট ভেক্টর হলে তো খালি ম্যাগনিটিউডের ডাইরেকশনটাতে হয়ে যাবে রে বাবা। ইউনিট ভেক্টর ভাঙলে আর কিউব হবে, সেখানে আটটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয়ে যাবে, ইউনিট ভেক্টর হবে। বোঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? এটা কিন্তু তখন আর ক্যাপ হবে না, এটা কিন্তু তখন আর ভেক্টর হয়ে যাবে। কি বলবো? কোথায় কি? না, দুটোই সেম, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আরে ইউনিট ভেক্টর, যে কোনো একটা ইউনিট ভেক্টরকে লিখতে পারিস না তার ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, ওটাই তো এখানে করেছি আমি। আর এর জায়গায় ওটা জাস্ট রিপ্লেস করেছি, এটা আরেকটা এক্সপ্রেশন, বাট আমি বলবো স্টিক এটাতেই করে থাক। বোঝা গেছে? স্টিক এটাতেই করে থাক, কারণ এটা ভীষণ স্ট্রেট। হ্যাঁ, এটা ভীষণ স্ট্রেট, একদম চাপলেস কেস।
ভাই বুঝছিস? আচ্ছা, এত দেখার কি আছে? আমি আমার আমার মুখকে সরাবো? কোনোদিন কেউ নিজের স্ট্যাচুকে সরায়? তাই এটুকু সবার ক্লিয়ার নাকি বল? সবার ক্লিয়ার তো? এবার আমরা গ্র্যাভিটিকে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে একটা ভেক্টর হিসাবে দেখা শুরু করব। ভেক্টর মানে ডাইরেকশন থাকবে। নরমাল যেভাবে ফোর্স নিয়ে ঘাটাঘাটি করছিস, আমরা গ্র্যাভিটি নিয়ে নরমালি ওভাবে ঘাটাঘাটি করব। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? সাপোজ তোর তোর কাছে এরকম আছে, এটা একটা সিচুয়েশন দিচ্ছি। একটা মাস আছে M1, আরেকটা মাস আছে M2, একটা মাস আছে M3। ঠিক আছে? M1 এর উপরে ফাইন্ড দি নেট ফোর্স অন M1। M1 এর উপরে নেট রিঅ্যাকশনটা কি হবে এটা বার কর। আর ডিস্টেন্স, যেটা ডিস্টেন্স ভেক্টর হিসেবে বার করতে হবে, তো ভেক্টর দিয়ে বার করতে হবে কিন্তু, কারণ এটা কিন্তু ম্যাগনিটিউড প্লাস করলে কিন্তু হবে না, এটা কিন্তু সেম লাইনে নাই। বুঝলি? ফুল পেন, ফুল পেন। তো হচ্ছে তোর ওই নোংরামি। তো তো বেসিক্যালি তো হচ্ছে তোর তো হচ্ছে তো এখানে যে 8টা, এই যে এই এই ভেক্টরটা তুই কি নিবি? এদিকে একটু দেখে নে নোমেনক্লেচারটা। এই ভেক্টরটা কি নিবি? আর 1 2, 1 থেকে 2, বোঝা গেছে? এই ভেক্টরটা কি নিবি? আর 2 3, বোঝা গেছে ব্যাপারটা? এভাবে নিয়ে কর। ইউনিট ভেক্টর দিয়ে একটা আনসার বার করতে দেখি। M1 এর উপরে নেট ফোর্স কত লাগবে? নেট ফোর্স একটু হালকা মাথা লাগা সবাই। বল। কোন আর? 8টা কি কোন আর? আচ্ছা, আর আনসার বল কারোর যদি থাকে অন্য কিছু। এটা ভীষণই সরল, ভীষণ বেসিক।
হাই, সবার হয়েছে? সৌরদ্বীপের কি খবর? বাদ দে, এদিকে দেখ। তো বেসিক্যালি এটুকু তো ভীষণ ক্লিয়ার বা রাদার ভীষণ অবভিয়াস যে M1 এর উপরে নেট ফোর্স দুটো ফোর্সের ইন্টারঅ্যাকশন হবে। এক তো M2 যেই ফোর্সটা লাগাচ্ছে আর M3 যেই ফোর্সটা লাগাচ্ছে। এই সরি, গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় অ্যাট্রাকটিভ হয়। M3 টা যেভাবে ফোর্স লাগাচ্ছে, দুটোই নিজের নিজের স্ট্রেট লাইনের দিকে ফোর্সটা লাগবে, তাই তো? এবার ভালো করে বোঝ ব্যাপারটা। এই যে আমাকে যদি এই প্রথমে ডিসপ্লেসমেন্টটা নিতে হয়, M2 আর M1 এর মধ্যে ডিসপ্লেসমেন্টটা কি? R21, তাই তো? আর M3 আর M1 এর মধ্যে ডিসপ্লেসমেন্টটা কি? R31। তো বেসিক্যালি ফোর্স যেটা আমার কাছে আছে, ফোর্সটা আমার কাছে কি আছে? G। M1 M2, M1 M2 এর মধ্যে আগে ফোর্সটা, সেটা হচ্ছে R21 এর স্কয়ার, আর এখানে মাইনাস R21 হবে, প্লাস G M1 M3 বাই R31 এর স্কয়ার, এখানে মাইনাস R31 হবে। বোঝা গেছে? এবার 31 এর জাস্ট মাইনাস 31 মানে 13 হবে, আর মাইনাস 21 মানে 12 হবে। মানে কি, তোর এখানে R21 তো এটা, তার উল্টো দিকে এটা 12 হবে না? তাহলে তুই এটাকে চাইলে মাইনাসটাকে সরিয়েও দিতে পারিস, এরকম করে লিখে G M1 M2 বাই R12 স্কয়ার ইন্টু R12 প্লাস G M1 M2 বাই R13 স্কয়ার ইন্টু R13। বোঝা গেছে? এটা হচ্ছে নেট ফোর্স। এটা তো জাস্ট প্লাস করে কেন বার করা যাবে না? কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কে ভালো ভালো লাগে দেখতে, তাই মাইনাসটাকে সরানোর জন্য। কোনো নেসেসিটি না, এটা একদম সেম ইকুয়াল, এর কোনো ইয়েই নাই। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, একদম কনসেপ্টটা ক্লিয়ার হওয়া চাই, আর কিছু না। আই, এটা মাথায় ঢুকছে রে? তাড়াতাড়ি যাও, ভালো করে মাথায় ঢুকছে? গুড। কোনো ডাউট? ভেক্টরটা দিতে হবে তাহলে, তবে তাহলেও কোনো অসুবিধা নেই, সেম জিনিস। ঠিক আছে? ক্লিয়ার? মাথায় ঢুকছে মগজে? এবার দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যখন তুই দুটো অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স মাপছিস, খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আছে যেটা অবজার্ভ করা। কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। দুটো পয়েন্ট দেখ, আমরা এতক্ষণ অব্দি যে ক্যালকুলেশন গুলো করে আসছি গ্র্যাভিটেশনের উপরে, দুটো অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা বার করছি, এটা কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি যে অবজেক্ট গুলো পয়েন্ট সাইজ। বোঝা গেছে ব্যাপারটা? অবজেক্টদের নিজেদের কোনো রেডিয়াস ফেডিয়াস কিছু নাই। এবার সাপোজ তোর কাছে একটা হলো, এরকম একটা তোর কাছে অবজেক্ট আছে, ঠিক আছে? হলো, ভেতরে ফাঁকা। আর সাপোজ এর বাইরে আরেকটা অবজেক্ট আছে তোর,
এই দুজনের মধ্যে যদি আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বার করতে হয়, আমি সেম ফর্মুলাটা লাগাবো, g1m2/r²। তো আমি বেসিক্যালি এই যে হলো জিনিসটাকে না, এটাকে আমি কম্প্রেস করে দিচ্ছি সেন্টার একটা পয়েন্ট অবজেক্ট হিসাবে, আর এটাকেও কম্প্রেস করে দিচ্ছি আমি। তো বেসিক্যালি দুটো পয়েন্ট অবজেক্ট আমি মেনে নিচ্ছি, তাই তো? বুঝতে পারছিস ব্যাপারটা? কিচ্ছু না, একটা অবজেক্ট থাকলে এখানে আমি ওটাকে কম্প্রেস করে এই সেন্টারই পয়েন্ট সাইজ অবজেক্ট মাপছি, যার জন্য আমি ফর্মুলাটা লাগাতে পারছি নিউটনের। কিন্তু সাপোজ সিচুয়েশনটা এরকম হলো, তোর হলো অবজেক্টটা তো এখানে আছে আর তার ভেতরে এই অবজেক্টটা আছে। এবার বলতে পারবি ফোর্স কত লাগবে এর উপরে? এটা ধর m1, এটা ধর m2। এটা ভীষণ না, লাগাতে পারবে না, এটাই ইম্পর্টেন্ট। সবসময় এর পেরিফেরির বাইরে ফোর্স লাগাবে, সব সময় তাই। সব সময় m1 এর হয় এখানে পেরিফেরিতে, নালের বাইরে ফোর্স লাগাবে যদি এই অবজেক্টটা হলো হয়। বোঝা গেছে ব্যাপারটা? সেই ক্ষেত্রে যে ফোর্সটা সেটা আমি কি পাবো? 0। যদি হলো হয় একটা অবজেক্ট, তার ভেতরে কিছু থাকলে কোনো ফোর্সই লাগবে না। একটা হলো বিশাল একটা অবজেক্ট, তার ভেতরে বনবন করে ঘুরতে থাকবে এর নিজের ফোর্সের জন্য, সেটা হয় না। বোঝা গেছে ব্যাপারটা? এই দুটো পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট কনসিডার করার জন্য। একটা হলো একটা যে কোনো একটা সাপোজ বল আছে, ওর ভেতরে যদি কিছু রাখিস ফোর্স লাগবে না, ওর বাইরে রাখলে লাগবে। বোঝা গেছে? ক্লিয়ার? এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হলো বলেছি, কিন্তু হলো বলেছি সলিড থাকলে কি হতো? যদি সলিড থাকতো তাহলে এটা পুরো ভরা, এইখানে যা ফোর্স লাগতো সেটা খালি এইটুকু মাসটাকে ধরে নিয়ে এর সারফেসে যতটা ফোর্স লাগবে ততটা। বুঝছিস অদ্রিজা? বুঝিস নাই? সাপোজ একটা মাস আছে যেটা পুরোটা ভরা। এবার আমি এইখানের ভেতরে আমি একটা অবজেক্টের উপরে দেখতে চাই কতটা ফোর্স লাগবে। তো এই যে এখানে তোর সেন্টার আছে, তুই এইটাকে কেন্দ্র করে তুই একটা এখান থেকে সার্কেলটা বার করে দিবি, ভরা বার করে দিবি। তো এটা বেসিক্যালি একটা ভরা অবজেক্ট, এর সারফেস উপর একটা অবজেক্ট আছে, এ যতটা ফোর্স লাগাবে সেটাই হবে। দিস উইল বি ইকুইভ্যালেন্ট টু, এটাকে কম্প্রেস করে দিবি পয়েন্ট সাইজে, আর রেডিয়াস এর ডিসটেন্সের ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এর জন্যই তো বার করতে পারছি আমি, ভেতরে থাকলে তো হতো না। ভেতরে আছে বলে এই যে মাসগুলো আছে, এই মাসগুলোকে সব এলিমিনেট করে দিচ্ছি, এই মাসের কোনো এফেক্টই নাই। বুঝতে পারছিস? আর্থের ভেতরের গ্র্যাভিটি কিন্তু এভাবেই বার করে। বোঝা গেছে? আর আর্থের সেন্টারে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এর জন্য 0 হয়, কারণ কোনো মাসই থাকে না থিওরিটিক্যালি। তোর যদি এটা একটা ভরা স্ফিয়ার থাকে এরকম, তাহলে ওর ভেতরে আমি যদি একটা অবজেক্ট রাখি, বলি এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কত, তাহলে এর পেরিফেরিতে থাকা এই বাকি মাসগুলোর জন্য এফেক্টটা 0 হয়ে যাবে। ঠিক এখানে যেমন হলো ছিল, তাই কোনো এফেক্টই ছিল না এই মাসের উপরে। এফেক্টটা খালি কার জন্য হবে? এই যে এই সার্কেলটা, এখান থেকে এই ডিস্টেন্সের একটা সার্কেল যদি কেটে নিস, এই সার্কেলের এই যে স্ফিয়ারটা আছে, এই স্ফিয়ারের মাসের এফেক্টটা, এই বৃত্তের যে মাস আছে এটার এফেক্টটা একমাত্র এখানে হবে। বুঝে গেছিস? ওই জিনিসটাকে একদম ছেটে বার করে দিবি, কারণ এটার কোনো এফেক্টই এর উপরে পড়বে না। বুঝে গেছে? সবসময় তাই। বুঝাতে পারছি ব্যাপারটা? আমি ভালো করে বুঝতে পারছিস? আচ্ছা, ঠিক আছে। তো বার করতে দেখি একটা কোশ্চেন দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে তোদের আরো। একটা সলিড আছে, তোর অবজেক্ট আছে ডেনসিটি রো, আর রেডিয়াস হচ্ছে আর। সলিড অবজেক্ট আছে, সলিড অবজেক্ট কিন্তু বলে দিয়েছি সলিড আছে অবজেক্ট।
আর একটা অবজেক্ট আছে এখানে, ভেতরে মাস এম এর, সেন্টার থেকে আর দূরে, ঠিক আছে? ফাইন্ড দি গ্র্যাভিটেশনাল ফোর্স অন এম due to the larger mass. বের কর দেখি। রো একটু বুদ্ধি লাগো। কি বললি? ডেনসিটি মানে মাস বাই ভলিউম। কি করতেছিস তুই রে ভগবান? এভাবে ফিজিক্স পড়বি? ডেনসিটি বড় 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 স্ফিয়ারটার ডেনসিটি। এক্স্যাক্টলি, একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে এটা। মানে খুব বেশি বুদ্ধি লাগবে এমনও কিন্তু না, বুঝলি? অল্প একটু হয়ে যাবে।
কি জানি উড়ে গেছে মাথা থেকে। 4/3 পাই আর কিউব। হয়েছে? এই টাইম আপ কতজনের হয়েছে? দেখ এবার দেখ দেখ এবার আইডিয়াটা ভীষণ সিম্পল। ভীষণ সিম্পল কেমন করে? খালি এইটুকু আমি একটা মাস নেব, তার মানে বেসিক্যালি আমি ডেনসিটি তো সেম থাকবে, এটাই হচ্ছে এখানে ফায়দা। আমি কিন্তু এর বড় মাস এম আর এর রেডিয়াস দিয়ে আরো ঝামেলা করতে পারতাম তোদের, কিন্তু আমি ভালো টিচার তাই ঝামেলা কম করি। তো এখানে আমি ডেনসিটিটা যেহেতু কনস্ট্যান্ট থাকবে, এইটুকুনেরও ডেনসিটির ওই হবে। খুব হাসি পাচ্ছে, ও জানে তো। আচ্ছা দেখ, তবে বেসিক্যালি এই রেডিয়াসটা আর হবে। তো এবার এইখানে যদি কোন একটা অবজেক্ট থাকে যার মাস এম হয়, তো এটাকে আমি ইকুইভ্যালেন্ট বলতে পারি। এই গোটা অবজেক্টটাকে আমি এর তোর সেন্টারে কনসেন্ট্রেট করে দিলাম। এখানে তোর এম আছে, আর দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল তোর ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এর মাস কত হবে? রো ইনটু ভলিউম, তাই তো? এইবার এই দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স তোকে আমি বার করতে বলছি। তো এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা লাগবে সেটা এর উপরেও লাগবে। তো এই ফোর্সটা কি হবে? জি এম আর কিউব বাই আর স্কোয়ার। তো এখান থেকে আর আর কেটে কেটে যাবে। তো জি এম ইন্টু রো 4/3 দেখছিস ইন্টু পাই আর। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে লক্ষ্য করছিস, এই কেসটাতে তো রেডিয়াস যত বাড়বে তার প্রপোর্শনালি ফোর্সটা বাড়বে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে বেসিক্যালি বাড়তে 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 কে কাকে টুপি পড়াবে? এখানে তো একটাই ডাইরেকশন আছে, এখানে আমি ভেক্টর ইউজ করে করবোটাই বা কি রে বাবা? 2-3টা আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা ডাইরেকশন থেকে ফোর্স অ্যাপ্লাই করা থাকলে তখন আমি চিন্তা করি। মাথায় ঢুকছে? তো বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্সটা জাস্ট একটা ইনসাইট দিচ্ছি আমি বাইরে থেকে, জাস্ট একটা ইনসাইট দিচ্ছি। এখানে একদম জিরো থাকে সেন্টারে গ্র্যাভিটি, বাড়তে 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 সারফেসে ম্যাক্সিমাম হয়, তারপর আবার কমতে থাকে। বোঝা গেছে? এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা গ্রাফ আছে, সেটা আমরা পরে দেখবো, এখন না। বা এখনই দেখা যায়, এখনই দেখা যায়। এখান থেকে তোর একটা অবজেক্টের, একটা সলিড অবজেক্টের
স্লাইড মানে জিওজেব্রা অ্যানিমেশন একদম দেখানো যাবে। দাঁড়া এক মিনিট, মজা না? দেখে চ্যাপ্টারটা আজকের পার্টটা কমপ্লিট করিয়ে নি, তারপরে দেখাচ্ছি। তো দেখ, সলিড অবজেক্ট তোর একটা আছে, এর ফোর্স ভার্সেস এর ডিস্টেন্সটা, ঠিক আছে? এটা একটা গ্রাফ যদি আমি ড্র করি, তো দেখ এইখান থেকে সারফেস অবধি আর এর প্রপোর্শনাল হবে, যেটা এখনই আমরা ডিরাইভ করলাম, সারফেস অবধি কিন্তু। তো জিরো থেকে ফোর্সটা জিরো থেকে স্টার্ট হবে, সারফেস অবধি লিনিয়ারলি বাড়বে, কারণ আর এর প্রপোর্শনাল আছে, ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়াসটা অবজেক্টের। আর তারপর থেকে কি হবে? তারপর থেকে ফোর্সটা আর স্কয়ার এর প্রপোর্শনাল কমতে থাকবে, তাহলে এইরকম করে কমতে থাকবে। তারপরে বোঝা গেছে? কারণ আর স্কয়ার এর রেটে কমছে, 1/r²। 3 গুণ বাড়াচ্ছিস, 9 গুণ কমছে ফোর্স, 3 গুণ ডিস্টেন্স বাড়ালে। এই অদ্রিজা, বুঝতে পারছিস? এই গ্রাফটা আমরা আবার ডিসকাস করব কোনো সময়, বাট হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, হ্যাঁ, কারণ আর্থের সারফেসে যখন চলে আসলি, আর তো তোর ওরকম কেটে 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 পার্ট মাস নেওয়ার তো কিছু নাই, তখন তো গোটাটাকে তোকে বারবার সেন্টারে নিতে হবে। তখন একমাত্র ওই আর স্কয়ার এর ইনভার্সেই তো তোর ফোর্সটা ভ্যারি করবে, কি না? বুঝতে পারছিস ব্যাপারটা? ভাষাটা বুঝতে পারছিস? এটা আমরা আরো বিস্তারিত ভাবে দেখবো, বাট তার আগে আমরা হালকা একটা কনসেপ্ট ডিসকাস করি, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সেলারেশনটা, অফকোর্স, না হলে তুই হাওয়া থেকে থোড়ি বার করবি। তো আচ্ছা, ওই এবার দেখ, ওই এবার একটু ছোট বড় আর কিছু না। আরে এক্সপ্লেন করলে তো বড় মনেই হবে, 10 কথার চ্যাপ্টার। তো দেখ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি জিনিস? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হ্যাঁ, তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি জিনিস? ভীষণ সিম্পল। যে কোনো একটা অবজেক্ট আছে, ঠিক আছে, সেখানে যদি দাঁড়াস, তুই একটা নিচের দিকে ফোর্স ফিল করবি। তোকে যদি ওপর থেকে ফেলা হয়, তুই একটা অ্যাক্সেলারেশনে ধপাস করে পড়বি। বোঝা গেছে ব্যাপারটা? তো এই যে অ্যাক্সেলারেশনটা, এটা কি বলা হয়? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, ওকে, অলরাইট। তো গরম লাগছে, কার না? এখানে মার্বেল করতে আসছে। ওই এবার মার্বেল নিয়ে থাম, দেখ। তো বেসিক্যালি এই যে এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা আমি কেমন করে বার করব? ভীষণ সিম্পল। সাপোজ এর উপরে এই যে কোনো একটা অবজেক্ট আছে, এর মাস n, এর সাপোজ রেডিয়াসটা r আমি ধরলাম, ঠিক আছে? সাপোজ এর উপর একটা কোনো অবজেক্ট আছে, একদম সারফেসে, আমি বলছি একদম সারফেসে, ঠিক আছে? তাহলে
এদের দুজনের মধ্যে ফোর্সটা কি হবে? জি এম এম বাই আর স্কোয়ার না, তাই তো? এবার যদি আমি খালি এই এমটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি দেখি, এই এমটার নিচের দিকে একটা ফোর্স লাগছে না? এটাকে আমি বলতে পারি এম জি, এর উপরে যা ফোর্স লাগবে সেটা। এখান থেকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের কনসেপ্টটা কিন্তু এসেছে, বোঝা গেছে? যেই যেই অ্যাক্সেলারেশনে কি, হ্যাঁ আরে 9 এর জিনিস তো 11 এ পড়িস রে বাবা। হ্যাঁ, তো এম এম এখান থেকে কেটে যায়, তো তুই জি কি পাস? জি এম বাই আর স্কোয়ার। এখানে দেখছিস এর ওপরে এই যে ছোট মাসটার উপরে যে অ্যাক্সেলারেশনটা লাগছে এই প্ল্যানেটের দ্বারা, সেটা কিন্তু এর মাসের ইন্ডিপেন্ডেন্ট। গ্যালিলিওর এক্সপেরিমেন্টটা হাতুড়ি আর ফেদার একসাথে ফেলছিল লিনিং টাওয়ার অফ পিজা থেকে, দুটো একসাথে পড়ছিল। দুটো একসাথে ফেলছি, দুটো একসাথে পড়ছে, কারণ দুটোরই অ্যাক্সেলারেশন সেম, তাদের মাসের উপর ডিপেন্ড করছে না। বুঝতে পারছিস? দুটোই একসাথে পড়ছে, একসাথে ছাড়লে একসাথেই পড়বে, সেটাই তো বলতে চাচ্ছি আমি। এখন হাবি যাবি খালি। আমার কোনো সমস্যা নেই তো কিছুতে। আরে ওর তো এয়ার রেজিস্ট্যান্সের জন্য, ভ্যাকুয়ামে যদি ফেলিস একসাথেই পড়বে, যেটা চাঁদে করা হয়েছিল। চাঁদে এক্সপেরিমেন্টার ভিডিও আছে, একটা হাতুড়ি আর ফেদার একসঙ্গে ফেলার, পরে দেখাচ্ছি, দেখাবো পরে। আচ্ছা, মাথায় ঢুকছে এটা? ওকে, গুড। এবার কাকিমা, এবার একটা জিনিস তো আমরা জানলাম, এর ভেতরে যদি আমি ঢুকতে থাকি তাহলে এর যে ফোর্স অফ, মানে এর যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা হবে সেটা এর রেডিয়াসের ডিস্টেন্সের প্রপোর্শনাল হবে ভেতরে, ঠিক আছে? when r is less than r, বোঝা গেছে ব্যাপারটা? মানে ডিস্টেন্সটা যখন আরটা যখন এই ক্যাপিটাল আর এর থেকে কম হবে তখন, ঠিক আছে? বোঝা গেছে? আর যখন আর গ্রেটার দেন অর ইকুয়াল টু আর হবে, মানে সারফেসে বা তার বাইরে থাকবে, তখন যে ফোর্সটা সেটা কি কি হচ্ছে? সেটা জি এম এম বাই আর প্লাস এইচ স্কোয়ার না? আর প্লাস এইচ মানে কি? সাপোজ এটা আছে আর, আর একটা অবজেক্ট আছে এইচ, সারফেস থেকে দূরে আছে, তাহলে সেন্টার থেকে টোটাল ডিস্টেন্স আর প্লাস এইচ হচ্ছে কি না? বোঝা গেছে ব্যাপারটা? আরটা হচ্ছে এই প্ল্যানেটটার বা এই বডিটা রেডিয়াস, স্ফেরিক্যাল অবজেক্টটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। বোঝা গেছে? আচ্ছা, তো এখান থেকে যদি আমি এর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বার করতে চাই, তাহলে পেতে পারি না জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, পেতে পারি? এবার জেনারেলি এইখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আর এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আমরা সেম মেনে কেন কাজ করি? কারণ এইচটা খুবই ছোট আর এর রেসপেক্টে, তাই এফেক্টটা আমরা নেগলেক্ট করে দিই। বাট এইচটা তো সিগনিফিকেন্টলি বড় হতে পারে যখন এটা আমি নেগলেক্ট করতে পারবো না, তাই তো? তখনকার জন্য ক্যালকুলেশন হচ্ছে এটা, যেটা আমরা এখন করব। তো বেসিক্যালি আমি এখান থেকে আর স্কোয়ার বার করে, এখান থেকে আমি আর বার করে নেব। এখান থেকে আর বার করে নিলে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার নিচে থেকে যাবে, ঠিক আছে? আর বের করে দিচ্ছি আমি কমন নিয়ে, তাহলে এখানে জিএম বাই আর স্কোয়ার থাকছে, আর এখানে থাকছে 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। হ্যাঁ, কোথায়? এটা -2 করে দিলাম না আমি, ওপরেটাকে উঠালে -2 হয়ে যাবে না? আরে পি বাই এক্স স্কোয়ার, এটা পি এক্স টু দি পাওয়ার -2। আগেরটা কি? আমি এখান থেকে 8টা বের করে নিলাম রে। আরে স্কোয়ার আছে তো, বুঝতে পারিস না এখনো? আরে বাবা আর প্লাস আর, দাঁড়া
r1 প্লাস h বাই r এর এই গোটাটার স্কয়ার, তো r স্কয়ার তোর বেরোবে না এখানে? হ্যাঁ বল। ছোট আর বড় আর না, আমাকে ক্লিয়ারলি বল। এইখানে ছোট আর এর মানে কিন্তু আলাদা। এখানে ছোট আর মানে ওই স্ফেরিক্যাল বডিটার সারফেস, তোর সেন্টার, আর আরেকটা বডির সেন্টারের মধ্যে যে ডিসটেন্সটা সেটা যদি এই বড় বডিটার রেডিয়াসের থেকে বড় হয়, তাহলে ধরে নে প্ল্যানেট আছে, আর্থ আছে, আর্থ ধরে নে, তো আর হচ্ছে আর্থের সেন্টার আর অবজেক্টের মধ্যে ডিসটেন্স, আর ক্যাপিটাল আর হচ্ছে তো রেডিয়াস আর্থের। বোঝা গেছে ব্যাপারটা? তো এখনই দেখলাম যদি এটা ভেতরে হয়, অবজেক্টটা যদি ভেতরে ঢুকতে চায়, তাহলে এটা যেই ফোর্সটা হয় বা যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা হবে হোয়াটএভার, সেটা আর এর প্রপোর্শনাল হবে। আমরা একটু আগে দেখলাম, এখান থেকে আমরা বের করলাম জিনিসটা। আরে যে কোনো কিছু নেই, আমরা আর্থ নিয়ে এখন ইন্টারেস্টেড, যে কোনো স্ফেরিক্যাল অবজেক্টের জন্য এটা ভ্যালিড না। আমি আর্থ আর একটা যে কোনো অবজেক্টের মধ্যে বলছি, আমি এখন আর্থে বসে আছি, আমি এখন পৃথিবী নিয়ে কনসার্ন, বাট এই সেম জিনিসটা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে ভ্যালিড, যে কোনো স্ফেরিক্যাল অবজেক্টের ক্ষেত্রে, সান আর আর্থের ক্ষেত্রে, আর্থ আর মুনের ক্ষেত্রে, আর্থ আর মার্সের ক্ষেত্রে, সব জায়গায় ভ্যালিড। সবসময় তাই। বড় বড়টা তুই যার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করছিস তার রেডিয়াস, আমরা এভারেজ ভ্যালু নিয়ে আমরা সবসময় এভারেজ ভ্যালু নিয়ে কাজ করি, কারণ মোরলেস কাজ চলে যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, আর্থ আর মার্স তো অনেক দূরের কথা বলে দিলি। এখানে আমরা মেইনলি ইন্টারেস্টেড একটা যে কোনো অবজেক্টের বা একটা প্ল্যানেটের সারফেসের উপরে বা তার থেকে কিছু হাইট উপরে একটা অবজেক্ট আছে, তার উপরে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত লাগবে, আমরা সেটা নিয়ে ইন্টারেস্টেড এখন। বোঝা গেছে ব্যাপারটা? তুই ওই আর্থ মার্সের ব্যাপারটা বলছিস না, ওটা কেন অ্যাপ্লাই হবে না আমি একটু পরে এখানে দেখাচ্ছি। তো একটা থিওরাম আছে যেটার নাম বাইনোমিয়াল থিওরাম। এটা বলে এটা হবে 1 মাইনাস 2h বাই r, আরো কিছু কিছু টার্ম থাকে, h স্কয়ার বাই r স্কয়ার, h কিউবে r কিউবে, তো এরকম করে। বাট যেহেতু h বাই r টা আমি খুব ছোট ধরে নিচ্ছি 1 এর থেকে, আমার অ্যাসাম্পশন হচ্ছে খুব বেশি উপরে নাই অবজেক্টটা। বুঝা গেছে? অবজেক্টটা খুব বেশি উপরে নেই আর্থের সারফেস থেকে, তাই এই যে বাকি যে h স্কয়ার বাই r স্কয়ার এগুলো যে আসবে, এগুলোকে আমি নেগলেক্ট করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? বাকি টার্মস গুলোকে আমি যদি নেগলেক্ট করি, তাহলে আমি একটা সিম্পলিস্টিক এক্সপ্রেশন পাচ্ছি, gm বাই r স্কয়ার ইনটু 1 মাইনাস 2h বাই r। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের অ্যাকচুয়াল ফর্মুলা, যেটা দিয়ে বলা যায় এখান থেকে এখানে তোর কতটা চেঞ্জ জি এর। বলেছিলাম মনে আছে একবার, এখান থেকে এখানেও গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের চেঞ্জ আছে, বাট আমরা নোটিস করতে পারি না কারণ সেটা ভীষণ কম। বোঝা গেছে? তোরা যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা এতদিন পড়ে আসছিস gm বাই r স্কয়ার, সেটা একটা অ্যাপ্রক্সিমেশন, এটা আরেকটু অ্যাকিউরেট ফর্মুলা তার। বুঝতে পারছিস? এটা স্লাইট ফ্লাকচুয়েশন গুলো হাইটেরও ম্যানেজ করে। এই আর্থের সারফেস থেকে স্লাইট হাইটের ফ্লাকচুয়েশন, এখানে যা জি তার থেকে একটু চেঞ্জ এখানে জি এর, এই দুটোর মধ্যে এই দুটো জি বার করতে পারিস এই ফর্মুলাটা ব্যবহার করে। gm বাই r স্কয়ারে আমি অ্যাসাম্পশনটা এটা রাখি যে h তোর ভীষণ ছোট, তাই h টাকে ইগনোরই করে দাও। বাট h টাকে যদি ইগনোর করে দিস, তোর কাছে ইনফরমেশনটাই হারিয়ে যাচ্ছে, তুই এই দুটোর মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করতে পারবি না গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনে, তুই দুটোকে ছোট মেনে নিচ্ছিস। বোঝা গেছে? তাই আমি h টাকে ইনক্লুড করে এবার আমি ছোট মানছি, বাকি টার্মস গুলোকে আমি ইগনোর করছি। ওটাকে তুই নিতেও পারিস, ওটাকে ইনক্লুডও করতে পারিস যদি আরো অ্যাকিউরেসি লাগে, বাট আমাদের ডেইলি লাইফে অত অ্যাকিউরেসি লাগে না, দরকার পড়ে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ভাই সবার মগজে ঢুকছে এটা? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের খেলা গোটাটাই ফিজিক্স, বিশাল কিছু নাই। ইয়েস।
আজকে অবধি থাকছে।